একটা নতুন সকালে সবাইকে গুড মর্নিং। আর এখন তো আমরা আছি কিরুনাতে। কিরুনা হচ্ছে সুইডেনে। আর কালকে রাতে অনেক লেটেই এসেছিলাম, সেই জন্য আজকে একটু লেটেই ওঠা হয়েছে। লেটে উঠে এই ব্রেকফাস্ট জাস্ট করতে যাচ্ছি। মানে ব্রেকফাস্টটা আজকে একটু লেটেই আছে, এখন 9টা 10 বাজে। একটু ব্রেকফাস্টটা লেটেই আছে, ব্রেকফাস্টটা করে এসে তারপরে ওই 11টা নাগাদ আজকে আমরা বেরোবো। তো একটু ধীরে সুস্থেই বেরোবো, যেহেতু কালকে লেট হয়েছিল প্রচুর। আপাতত যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কি কি আছে সেটা দেখাবো। তার আগে, ব্রেকফাস্ট করার আগে তোমাদের এই রুম থেকে কালকে রাতেবেলা যদিও দেখিয়েছিলাম, সকালবেলা বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর ভিউ কিন্তু এই হোটেলটা থেকে, একবার দেখাই দাঁড়াও। এই হচ্ছে হোটেলের রুম থেকে বাইরের ভিউ। একটা সকাল যেহেতু হয়েছে, সূর্য ওঠার আগে যেরকম একটা আকাশের লালাভো একটা কন্ডিশন হয়, যেটাকে উষার মতো বলে, সেরকম একটা বোঝা যাচ্ছে। আর চতুর্দিক সাদাতে ঢাকা, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা লাগছে। নিচে হচ্ছে রোড, এটাই এখানকার মেন রোড। আর এইদিকে দূরে কিছু পাহাড় আছে, সেগুলো বরফে ঢেকে আছে। দূরে ওইখানে এই যে এই একটা কিছু বড় বিল্ডিং আছে এখানে, মেবি কিছু একটা হতে পারে, বুঝতে পারছি না। এখানে সমস্ত গাড়িগুলো পার্ক করে রাখা আছে। এই হচ্ছে হোটেল থেকে কিরুনা যে শহর, তার ভিউ দেখতে খুবই সুন্দর লাগছে। আরেকবার যখন একটু পর তো বেরোবো, তখন তো দেখাবই। আর আজকে একটা দারুণ জায়গায় যাব, আইস হোটেল। এখানকার যে আইস হোটেল আছে একটা, সেখানে যাব আমরা, দেখবো আইস হোটেল কীরকম হয়। তারপরে আজকে রাতে আবার ট্রেন জার্নি আছে। বলেছিলাম যেদিন রোভানিয়ামি থেকে, সরি, যেদিন হেলসিনকি থেকে রোভানিয়ামি যাচ্ছিলাম, সেদিন কি বলেছিলাম যে এই ট্যুরই আমাদের সেকেন্ড আরও একটা ট্রেন জার্নি আছে, সেটা হচ্ছে আজকে। আমরা এইখান থেকে, মানে কিরুনা থেকে ট্রেনে যাব স্টকহোম। এই হচ্ছে বাইরে থেকে কালকে রাতে যখন এসেছিলাম, এইখান থেকেই দেখিয়েছিলাম, কিন্তু তখন অন্ধকার ছিল। আর এইখানে, এটা কালকে বুঝতে পারিনি, এখানে ছোট ছোট সিল মাছ করে রেখেছে। এটা হ্যাঁ, কংক্রিটের তার উপরে বরফ জমেছে। আর এই যে স্ক্যান্ডিক, বাস চলে এসছে, সবাই বাসে উঠছে। এখানে এই যে কালকে দেখিয়েছিলাম রাতে, একটা রেনডিয়ার রয়েছে। আর এই যে কালকে ঘড়িটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই ঘড়িটা। ঘড়িটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ব্যক্তিগতভাবে ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এই যে স্ক্যান্ডিক হোটেল।
আর এখন প্রায় বাজে 11টা। এবার আমাদের স্টার্ট করার টাইম আর কি প্রায় হয়ে এসছে। এই যে দুজন ওয়াকিংয়ে বেরিয়েছে। You also need to tell them where we are এটা going. হচ্ছে This is good for you. Anyway. So good এটা morning হচ্ছে everybody. আমাদের আজকের Today ট্রেনের we will টিকিট, be going to the যেটাতে Kiruna আমরা এই যে church, which is কিরুনা made থেকে of wood and স্টকহোম যাব। like after that we will go to the most important sightseeing and the entrance. Yeah. As you can see, that's the mining area. বাঁ দিকে যে ধোঁয়াটা উঠছে And সেটা I can যেখান give থেকে you very brief introduction about this place. Like You just see the Ford and Volvo is very close. I'll tell you why. I'll tell you why. Kiruna is basically situated in Swedish Lapland, above the Arctic Circle. Okay, and the entire town of Kiruna is undergoing a historic relocation due to ground subsidence caused by decades of iron ore mining. So the entire town, the old Kiruna, most probably, or maybe the old Kiruna is been relocated. The hotel where we are staying is not very old hotel, like it will not be relocated. But we are going to the old area, old town, so which will be relocated, and it's under process. Look on your left, there's a sun. Yeah, there is a sun, but the sun doesn't rise above the horizon. Yeah, the level is going to be the same. It will never rise above that. Yes, it will never rise above that. Yes. Mine outside. Yeah, here is mine. Okay, this is the mine. All right. So we can go close to the mine and then we can go close to the mine, then go to the church. We have enough time. We just then we go to the church. Yeah. Thank you. Good morning, sir. Good morning, everybody. So we are now proceeding to a very important destination today, and that is Kiruna Church. So Kiruna Church was built between 1909 and 1912. Please remember, almost 100 years ago it was built, and it was consecrated on December 1912. Now, what is important regarding the mine and the church, the relationship is very important. Gustav Wickman moved to Kiruna in 1899. Mr. Londham, he was the manager of LCAP, that is the iron ore factory here, or mine here, and founder of the community, commissioned Wickman to design the church and the town. So it was in 1899. The construction was primarily funded by LCAP national leaders. That is foundation. আমরা এখন চলে এসেছি এক কিরুনার একটা মোস্ট যেটা মানে হিস্টোরিক্যাল একটা প্লেস, কিরুনা চার্চ। এই যে সামনে এটা হচ্ছে কিরুনা চার্চ। এটা 1912 সালে তৈরি হয়েছিল। এটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি এবং সুইডেনের মধ্যে এটা হচ্ছে লার্জেস্ট চার্চ। এবার ব্যাপার হচ্ছে এটা এই মুহূর্তে বন্ধ আছে। কেন বন্ধ আছে তার কারণ হচ্ছে এখানে আয়রন ওর থাকার জন্য আস্তে আস্তে এই যে এটা ওল্ড সিটি, এটা আস্তে আস্তে সাবমার্জ হচ্ছে, মানে নিচে আস্তে আস্তে বসে যাচ্ছে। তার জন্য এরা কি করছে, ওল্ড সুইডেন থেকে সব কিছুই কিন্তু রিলোকেট করছে। তো রিলোকেট করার মধ্যে এই চার্চটাও কিন্তু আছে, এই চার্চটাও রিলোকেট হবে এবং অলরেডি সেটার কাজ শুরু হয়ে গেছে। 2025 সালে এটা রিলোকেট হবে নিউ সিটি সেন্টারে। নিউ যে মানে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে নিউ পোর্শন কিরুনার, সেই দিকে এটাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপরে এরা চেষ্টা করছে এটা ওয়ান পিস হিসেবেই নিয়ে যাওয়ার এবং 2026 সালে এটা পুনরায় রিওপেন হবে। তার আগে কিন্তু এটা এখন বন্ধই থাকবে। 2026 সাল থেকে এটা আবার ওপেন হবে সবার জন্য।
আর এই যে চার্চটা বললাম 1912 সালে তৈরি হয়েছিল এবং স্যামি পিপলদের যে ঘর হতো, স্যামি পিপলদের যে কুঁড়ে ঘর, সেই আদলে এটাকে তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল আকারে, এবং ওপরের যে গ্লাসটা সেটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস এবং নিচে হচ্ছে কালার গ্লাস, যাতে এই ওপর থেকে আলোটা ভেতরে প্রবেশ করতে পারে সেরকম একটা কনসেপ্টে। এবং এটা পুরোপুরি স্যামি পিপলদের যে হাট হতো, স্যামি পিপলদের যে কুঁড়ে ঘর, সেই আকারে এটাকে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে কিরুনা চার্চ, এবং ভেতরে একটা সিঙ্গেল শুধু ক্রস আছে এর, আর অন্য কোথাও কিন্তু কোনো রকম ধর্মীয় কিছু এই চার্চটা দেখা যায় না, কারণ হচ্ছে সবার প্রতি সমান একটা মনোভাব প্রকাশ করার জন্য। সামনে হচ্ছে আয়রন ওর, এই সামনে পুরোটাই আয়রন ওরের জায়গা। আমরা এখন রয়েছি জুকাস জার্ভিতে, যেটা কিরুনা থেকে 17 কিলোমিটার দূরে। এখানে আমরা এখন এসছি আইস হোটেল দেখার জন্য। আমরা এখানে এখন আইস হোটেল ঘুরে দেখব। প্রায় ঘন্টা আমরা টাইম স্পেন্ড করব এই আইস হোটেলে। চলো দেখা যাক। সবথেকে লার্জেস্ট আইস হোটেল এবং সর্বপ্রথম আইস হোটেল সুইডেনের এই জুকাস জার্ভিতে। আইস হোটেল, এখানে লেখা আছে দ্য অরিজিনাল সিন্স 1989। 1989-এ একজন জাপানিজ আর্টিস্ট এখানে এসে ফার্স্ট একটা এক্সিবিশন করেন। এর ঠিক পরের বছর 1990-তে একজন ফ্রেঞ্চ আইস আর্টিস্ট জেনাল ডেরিড, তিনি এখানে এসে একটা সিলিন্ড্রিকার শেপের একটা আইস ইগলু বানান এবং তার মধ্যে তিনি এক্সিবিশন চালু করেন। সেই সময় হঠাৎ করে কি হয়, একদিন বেশ কিছু ভিজিটার এখানে আসেন এবং একটা রাতে তারা কোথাও এখানে কোনো রুম বা হোটেল পাননি। তো সেই সময় না পেয়ে তারা তাদের যে ক্যাম্পিং ম্যাটেরিয়াল সেইটা এবং এখানে তাদের যে স্লিপিং ব্যাগ ছিল, সেটা রেনডিয়ারের যে চামড়া, সেটা দেখেছেন আপনারা অলরেডি, খুব গরম হয়, সেই রেনডিয়ারের চামড়ার উপর তাদের স্লিপিং ব্যাগ রেখেই তারা এখানে নাইট স্পেন্ড করে এবং সেটাই ছিল এই আইস হোটেলের ফার্স্ট ভিজিটার্স। এবং সেই সময় থেকেই প্রত্যেক বছর এখানে এই ডিসেম্বর থেকে এপ্রিল অবধি এই আইস হোটেলটা টন রিভারের যে আইস, সেইটাকে তুলে এনে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি যখন এখানে বসন্তকাল, স্প্রিং, সেই সময় ওই আইস টন রিভার থেকে নিয়ে এসে কালেক্ট করে এখানে রাখা হয়, দিয়ে সেইটা থেকে আইস বার তৈরি করা হয়। সেই আইস বার তৈরি করার পর সেই আইস বারগুলো দিয়ে ডিসেম্বরে এদের এই আইস হোটেলটাকে তৈরি করা হয়। এবং এই আইস হোটেলের এভরিথিং, বিছানা, তারপরে চেয়ার, এমনকি এদের যে বার আছে সেই বারের যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলো পর্যন্ত মেড অফ আইস, এবং সেই আইস বার থেকেই তৈরি হয়, সেই থেকেই স্টার্ট হয় এই আইস হোটেল। এবং এটা হচ্ছে সবথেকে পুরনো এবং সবথেকে বড় আইস হোটেল। চলুন ভেতরে গিয়ে এবার ঘুরে নিই এই আইস হোটেল। এই হচ্ছে আইস হোটেলের এন্ট্রান্স। এই যে দেখুন এখনো কাজ চলছে, যেহেতু ডিসেম্বরে এটা স্টার্ট হয় তৈরি হওয়া, তাই আজকে জাস্ট 2 ডিসেম্বর, সেজন্য এখনো
কাজ চলছে অনেকটাই, যেখানে আইসবারগুলো রাখা আছে। এই ধরনের আইসবারগুলো দিয়েই তৈরি হয় আইস হোটেল। যে আইস হোটেলের রিসেপশন প্লাস এটা ব্রেকফাস্ট এরিয়ার মতো। এই হচ্ছে আইস হোটেলের টিকিট। এই আইস হোটেলের টিকিটের প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 305 এসিকে, মানে সুইডিশ ক্রোনা, 305 সুইডিশ ক্রোনা, মানে ওই ইন্ডিয়ান রুপিসে 2360 টাকা মতো হচ্ছে এক একটা টিকিটের প্রাইস। চলো আপাতত আমরা যাচ্ছি আইস হোটেলের দিকে। এখানে এই ধরনের বিভিন্ন মূর্তি করা আছে। টিকিট আছে তো? হ্যাঁ। টিকিট দিয়ে দিয়েছি। হ্যাঁ, টিকিট ম্যাডাম? এই যে আইস হোটেলের রুমগুলো তৈরি হচ্ছে। এর স্প্যানিং প্রায় 6000 স্কোয়ার মিটার এর স্প্যান, মানে সব থেকে বড় এটাই। 6000 স্কোয়ার মিটার মানে বিশালই বড়। এই যে অ্যাকচুয়ালি ওইগুলো তৈরি হচ্ছে, ওগুলো রুমগুলো তৈরি হচ্ছে। আর যে এক্সিবিশন হলটা সেটা হচ্ছে এইটা। এই যে এই হচ্ছে আইস হোটেল। আর ওই যে ওইটা হচ্ছে টন রিভার, পেছনে টন রিভার ওইটা। এখানে এই হোটেলটা তৈরি করার জন্য প্রতি বছর এই যে দেখুন এখানে দেওয়া আছে কত। আইস হোটেল 365, 11টা থেকে 6টা অবধি খোলা থাকে। এন্ট্রান্স অ্যাডাল্টের হচ্ছে 305 সেক, স্টুডেন্ট হলে 205 সেক, চিলড্রেন 0 to 12, ফ্রি ইন কোম্পানি অফ অ্যান অ্যাডাল্ট। এই হচ্ছে আইস হোটেল। এভরিথিং ইজ মেড অফ আইস। এগুলো সমস্ত আইসের। যেমন আমরা সুইজারল্যান্ডে আইস কেভ দেখেছিলাম, ঠিক সেম এখানে। এই যে আইস হোটেল এক্সপিরিয়েন্স রুম, মানে আইস হোটেলের রুমগুলো কীরকম হয়। এটা হচ্ছে আইস হোটেলের অ্যাম্পি থিয়েটার। এই যে এখানে সব বসার জায়গা আছে। এটা হচ্ছে আইসের একটা টেডি বিয়ার। এটা আইস হোটেল 34, মানে এর আগের এটা 35, 34-এর যে জিনিসগুলো কিছু কিছু ছিল এখানে সেগুলো রয়েছে। এটা প্রতি বছর চেঞ্জ হতে থাকে, প্রতি বছর এর আর্ট চেঞ্জ হয়, প্রতি বছর একটা করে নতুন কিছু থিম থাকে এর। এই যে রিভার টু রিভার, মানে কিভাবে এখানে
হচ্ছে সেটা দেখানো হচ্ছে। এই যে এখানে প্রথমে এইবার থেকে বরফ তোলা হচ্ছে, আইস বার তৈরি করা হচ্ছে, তৈরি করে নিয়ে আসা হচ্ছে, এখানে আইস বার স্টোর করা হচ্ছে। তারপরে এই যে এখানে কিছু, এটা কি করছে আমি বুঝতে পারছি না। তারপরে এই যে প্রসেসিং স্টার্ট হচ্ছে, এখানে সব কাজ করছে, রাইস বার বয়ে বয়ে নিয়ে আসছে। তারপর ফাইনালি প্রায় তৈরি হয়ে যাওয়ার পথে, এই যে, এবং লাস্টলি আবার সেগুলো মেল্ট হয়ে টন রিভারেই চলে যাচ্ছে। বছর এর থিম চেঞ্জ হয় এবং বিভিন্ন আর্টিস্ট তাদের আইডিয়া এখানে জমা করে এবং তাদের মধ্যে থেকে 50 জনের একটা জিউরিকে সিলেক্ট করা হয় এটা তৈরি করার জন্য। এবং তারা তাদের মতন করে বিভিন্ন জন বিভিন্ন জিনিস ডিজাইন করে, কেউ রুম ডিজাইন করে, কেউ বার ডিজাইন করে, কেউ মানে আদার্স বিভিন্ন যে জিনিসগুলো আছে, এক একজনের ওপর দায়িত্ব পড়ে এক একটা জিনিস তৈরি করার। এই যে এখানে বেড, এই যে সায়ন এখন শুয়ে পড়েছে আইস হোটেলের বেডে। ঠান্ডা। এখানে যদিও লেখা আছে প্লিজ ডোন্ট সিট অন দ্য বেড, তাও আমি শুয়ে দেখলাম। এটা হচ্ছে রেড ডিয়ারের চামড়া। যেটা গেলাম সেটা ছিল 8 স্যুট। এবার যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডিলাক্স স্যুট। মানে এদের স্যুটগুলো বিভিন্ন ধরনের কীরকম হয় সেগুলো বিভিন্নভাবে তৈরি করেছে। এটা হচ্ছে ডিলাক্স স্যুট। এই যে এটা হচ্ছে ডিলাক্স স্যুট। এটা হচ্ছে বেড। দেখুন এগুলো সমস্ত কিন্তু তৈরি হয়েছে আইস দিয়ে। স্যুট স্লিপ করছে। এখানে আরো সুন্দর সুন্দর বিভিন্ন আর্ট করা আছে। এটা হচ্ছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল এবং এখানে একটু বরফের ঝড়ের মতো সাউন্ড ক্রিয়েট করেছে। এগুলো ভীষণ স্লিপারি। গিরগিটির চোখ জ্বলছে। এটা হচ্ছে বেড। আর্ট স্যুট ওয়ান্ডার লাস্ট, এটা আরেক ধরনের স্যুট। এই ধরনের ডিজাইনগুলি ওখানে আর কি থাকবে। এগুলো হচ্ছে লাইটের সুইচ, অর্থাৎ এর ভেতরে ইলেকট্রিক কানেকশনও করা আছে। এবং এই রুমের টেম্পারেচারগুলো অলওয়েজ ফ্রিজিং পয়েন্টের নিচে রাখা হয় এবং এভারেজ মোটামুটি -5 ডিগ্রি থাকে এই রুমগুলোর টেম্পারেচার। মানে রুমের টেম্পারেচার এবং গোটা
যে হোটেলটা এই ফ্রিজিং এর নিচে রাখা হয় না, যাতে মেল্ট না হয়ে যায়, সেই জন্য -5 ডিগ্রি এভারেজ রাখা হয়। এটা 80310। এর টোটাল যখন আইস হোটেল, যেটা মেন আইস হোটেল, তাতে 55টা রুম আছে, এরকম 55টা স্যুট আছে। এটা একটা খুব সুন্দর ঝাড়বাতি, সমস্ত কিছু কিন্তু বরফের। এটার একটা রেন ড্রপ প্রিলিউড। এবং যেটা শুনলাম, এই রুমগুলোর ভাড়া প্রায় রুম অনুযায়ী 1 থেকে 10 লক্ষ টাকা অবধি হয়। হ্যাঁ, -5-এ সবসময় এটাকে রাখা হয়। মানে এটা সত্যি একটা ভাববার বিষয় যে এই রুমগুলো এক একটা 1 থেকে 10 লাখ অবধি এর রুম রেন্ট হয় পার নাইট। কথাতেই আছে, শখের দাম লাখ টাকা। এবং সমস্ত বিছানাগুলোই এই যে এরকম, এবং ওপরে রেন্ডিয়ারের চামড়া দেওয়া আছে। খাটটা কি সুন্দর করেছে, পাহাড় মাথা। একটা ডিলাক্স স্যুট, দ্য আইস আর দ্য উইন্ডো টু দ্য সোল। এবং এখানে লেখাও থাকছে নিচে নিচে যে কারা মিলে এই এটা তৈরি করছে, অর্থাৎ আর্টিস্টকে, এই রুমটা, সেগুলো এখানে মেনশন করা থাকছে। এখানে দেখানো হয়েছে একজন মানুষ শুয়ে আছে ভেতরে। দেখুন, পুরো আইস বারের ভেতরে এই দুটো করেছে। মানে অদ্ভুত অদ্ভুত। এই যে দেখুন, মাথাটা বাইরে, দেহটা ভেতরে, আবার একটা হাত বাইরে এসছে, এর পা বাইরে এসছে, খুব সুন্দর। এটা একটা সোফা। আর্টস্যুট 312 সোনা। মানে সোনা নেওয়ার হলে যেরকম, দেখুন, এই সোনা নেওয়ার পর যে একটা টাওয়ালের ড্রেস পরা হয়, সেটা কিন্তু টোটালি বরফের। এটাও কিন্তু বরফের। এই যে সোফা বসার জন্য সোনা রুমে, সেটাও। এগুলো কিন্তু অরিজিনালি সোনা করার জন্য নয়, এটা কিন্তু একটা রুমের ডিজাইন। এটা কিন্তু রুমের ডিজাইন, যেটা এইভাবে তৈরি করা হয়েছে। এই যে সমস্ত টাওয়ালগুলো দেখুন কি সুন্দর। এগুলো কিন্তু বরফ দিয়েই তৈরি। এটার একটা রুম। এরকম এদের 55টা টোটাল রুম আছে, যেটা দেখলেন সামনে তৈরি হচ্ছে।
এটা হচ্ছে ডিলাক্স স্যুট 309। একটা বরফের ঘড়ি, একটা ব্যালকনি, এখানে টাওয়াল টুপি রাখা, এখানে একটা বসার জায়গা, আইস হোটেল এক্সপ্রেস। এখানে যেমন স্টেশনে বসার জায়গা থাকে সেরকম স্টেশনে বসার একটা বেঞ্চ, এখানে একটা ল্যাম্প পোস্ট, আর এই যে ট্রেনের সামনে যেরকম থাকে সেরকম করা আছে। ডিলাক্স স্যুট 311, দ্য ব্রিজ। এটা জাহাজের কেবিনের কনসেপ্ট। এই হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে 316 ক্রিসেন্টস। দুর্দান্ত। এখানটা দেখুন আলোগুলো জ্বলছে নিভছে। তো অ্যাকচুয়ালি আমি জানি না এখানে মানুষ আদৌ কি করে থাকতে পারবে, এমনি -5 ডিগ্রি নিশ্চয়ই পারে, সেজন্যই তো এত টাকা দিয়ে মানুষ থাকতে আসছে। তো এই রেনডিয়ারের ওপর স্লিপিং ব্যাগ নিয়ে শোয়া, বেশ কষ্টকর ব্যাপার। এটা 318 ইউ আর হেয়ার। আচ্ছা, এটা মানুষের অ্যানাটমি নিয়ে বানানো। এই যে ব্রেন, এটা টোটালটাই মানুষের অ্যানাটমি নিয়ে বানানো। কানেক্ট, এই যে হার্ট, মানে মানুষের অ্যানাটমিটাকে পুরো দেখানো হয়েছে যে কিভাবে কানেক্টেড। এখানে ব্রেন থেকে আসছে, এটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, যে ব্রেন থেকে এসে হার্টে
প্রবেশ করছে। এই যে আর্লি স্প্রিং, এটা এখনো কমপ্লিট হয়নি, এটার কাজ চলছে। 20 ডান্সার্স ইন দ্য ডার্ক। মানুষের মূর্তি এই হোটেলগুলো এত সুন্দর করে সাজানো। ফাইভ হ্যাং লুজ, এটারও কাজ চলছে এখনো। P17 toy box. মাছ, এখানে একটা পেঙ্গুইন করা আছে, এখানে একটা হানি বানি, मेरा कैमरा से कितना अच्छा है। এবং লাস্ট শুট 322 এ ক্যাবিনেট ইন দ্য উডস। তো এই ছিল বিভিন্ন রুমগুলো দেখালাম। এবার বাইরেটা গিয়ে একটু ঘুরে নিই। বিভিন্ন স্যুট যেগুলো ছিল দেখালাম। কিছু জায়গায় বিভিন্ন এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি, কারণ যেহেতু একদম আমরা শুরুতেই এসছি। বিভিন্ন অ্যাস্ট্রোনটদের জন্য যেমন হয় সেরকম করা আর কি। এই যে মানে অ্যাকচুয়ালি এবারের থিম যেটা আমার মনে হচ্ছে যে স্পেসশিপের মধ্যে এই যে বিভিন্ন ঘরগুলো এরা করেছে, তো এটা মেবি স্পেসশিপ। এখানে অনেকেই ফটো তুলছে। এখানে সমস্ত যারা এইবারের এই কাজটার সাথে যুক্ত তাদের, এই যে স্পেস বার বাই আইসোটেল ইন অরবিট। আচ্ছা, এটা হচ্ছে এদের বার।
এই যে এটা হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কসের প্রাইস, এই যে বিভিন্ন গ্লাস, No, no, it's fine. Oh, না না গ্লাস, তাই বলি। এইখানে যদি ভোটটা না খান তাহলে কোথায় খাবেন? এই যে কি কি মেনু আছে সেটা এখানে লেখা আছে। ও আছে স্টোর, আপনি আপনার লোককে জড়ো করুন একটা জায়গাতে সামনেটায়, এই সামনে আমি নিয়ে যাচ্ছি না ভেতরেই। I will promote your thing. এটা হচ্ছে আইস স্কাল্পটিং ক্লাস এরিয়া। তো অ্যাকচুয়ালি এটা এন্ড পয়েন্ট যেটা মনে হচ্ছে, মানে যেটা রকেটের লাস্ট পয়েন্ট থাকে, পেছনের দিক যেটা বলা যায় সেরকম। হচ্ছে ইভাকুলেশন স্লাইড, এই যে এটা হচ্ছে ইভাকুলেশন স্লাইড। চলুন যাওয়া যাক। তুমি আমাকে ভোটটা দিয়ে যাও, দিয়ে তুমি খাও। তা আমরা ইভাকুয়েট করলাম। আচ্ছা, এখানে আইস হোটেলে বললাম তো থাকার খরচাও কীরকম। এখান থেকে রাতের বেলা মানে নর্দার্ন লাইটস দেখার জন্য খুবই উপযুক্ত, একদম মানে সত্যিই খুব উপযুক্ত জায়গা নর্দার্ন লাইটস দেখার মতো। আর তাছাড়াও এখানে অনেক অ্যাক্টিভিটিও রয়েছে যেগুলো থাকে, যেমন ল্যাপল্যান্ডেও ছিল, এখানেও রেনডিয়ার সাফারি, হাস্কি সাফারি, তারপরে স্নো মোবাইল, এ ধরনের বিভিন্ন কিছু এখানেও রয়েছে, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। কিন্তু মানে আমাদের ইন্ডিয়ানদের পক্ষে এখানে এসে থাকাটা খুবই মুশকিল, মানে ভীষণ ঠান্ডা, কারণ -5 ডিগ্রি ভেতরে থাকবে, তো তার মধ্যে থাকা বেশ কষ্টকর বিষয়। তবু যদি কারো ইচ্ছা থাকে জীবনে, এসে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই যে এখানে যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে, কী কী অ্যাক্টিভিটি আছে সেগুলো লেখা আছে, আর্কটিক অ্যাক্টিভিটিস। আর এটার মধ্যে 3টে রেস্টুরেন্টও আছে এই আইস হোটেলটার মধ্যে, যেখানে আর্কটিক খাবারই সার্ভ করা হয়। এখানে আস্তে আস্তে এবার অন্ধকার হয়ে আসছে, সেই জন্য এরা এরকম মোমবাতির মতো এগুলো দিচ্ছে, মানে রোডটাকেও আইডেন্টিফাই করার জন্য এবং বিভিন্নভাবে সাজাচ্ছে। বিভিন্নভাবে এরা রোডটাকেই আইডেন্টিফাই করছে যে কিভাবে যেতে হবে।
স্ট্রিটের মধ্যে কিছু শপিংয়ের দোকান ফোকান আছে, তো একবার দেখি ঘুরে যদি কিছু কেনাকাটি করা যায়, তো একবার সেটাই ঘুরে দেখি। তারপরে এখান থেকে যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখান থেকে খাবার নেওয়া হবে। খাবার নিয়ে তারপরে 6:30টায় ট্রেন আছে, তারপরে আমরা ট্রেন ধরবো। চলো আপাতত যাওয়া যায় শপিং মলটায়। এই যে শপিং মলটা, আপাতত এইখানেই আমরা যাব। শপিং মলে তো ঢুকে পড়েছি, কিন্তু এটা একটা খুবই কস্টলি শপিং মল। এখানে সমস্ত প্রোডাক্টেরই দাম ভীষণ বেশি, খুবই কস্টলি। তো যাই হোক, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করে কোনো লাভ নেই, তার থেকে একটু বাইরেটা বেরিয়ে ঘোরাটাই আমার মনে হচ্ছে ভালো হবে। এবং আর প্রায় টাইম হয়েও এসছে, তারপর সেখান থেকে আমরা সরাসরি চলে যাব এখানকার রেলওয়ে স্টেশনে।